কোনো রকম হাত না লাগেই আপনারা কখনো আটা ময়দা মেখে নিয়েছেন কিংবা বেলন চাকি ছাড়াই কখনো লুচি বেলে নিয়েছেন? এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজটা সেই কাজটা অনেকটাই সহজ হবে। চলুন আজকে টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের শুকনো লঙ্কা কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। অনেক সময় কি হয়, অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, আর অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা যদি 3-4 মাস ঘরে থাকে না, দেখা যায় লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায়। আর এই ফাঙ্গাস ধরে গেলে লঙ্কাটা নষ্ট হয়ে যায়, রান্নাতে দিলেও সেন্টও ভালো থাকে না, বা লঙ্কা বাটা দিলেও সেই তরকারি ভালো লাগে না খেতে। যদি কোনো কারণে ফাঙ্গাস ধরে যায়, সেই ফাঙ্গাসটাকে আপনারা কিভাবে দূর করতে পারবেন চলুন তাহলে দেখে নিই। লঙ্কাটাও নষ্ট হবে না। রুটি করার পর যে তাওয়াটা আমাদের অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, সেই গরম তাওয়ার মধ্যে এখানে আমি কি করছি দেখুন, লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। গরম তাওয়ার মধ্যে লঙ্কাগুলোকে দিলে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, এতে আমাদের এক্সট্রা গ্যাস খরচাও হবে না। আর কিছু সময়ের জন্য লঙ্কাটাকে একটু রেখে দিতে হবে, গ্যাস অন করার প্রয়োজন নেই। কিছু সময় রাখলেই দেখবেন লঙ্কাটা আপনাদের গরমের কারণে ফাঙ্গাস দূর হয়ে যাবে, একেবারে ফ্রেশ হয়ে যাবে। তারপর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা ভরে রেখে দিন। এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, গ্যাস খরচাও হবে না। আমরা যখন কোনো শাক বা কোনো সবজি রান্না করি, অনেক সময় আমরা যারা নতুন গৃহিণীরা অনেক সময় একটা ছোট্ট ভুল আমরা করে ফেলি। শাক বা কোনো সবজি যখন দেওয়া হয় তেলের মধ্যে, কড়াইতে, দেখে অনেকটা মনে হয়। আমরা যদি সঙ্গে সঙ্গেই নুনটা দিয়ে দিই তাহলে কি হয়, দেখা যায় অনেকটা অনুযায়ী আমরা নুনটা দিই, নুনের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায়। তাই যারা নতুন গৃহিণী অবশ্যই এই ছোট্ট টিপসটি কিন্তু অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন তরকারিতে নুন বেশি হবে না। কি করবেন, কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করুন বা আপনারা রেখে দিন। এখানে আমি 1 মিনিটের জন্য শাকটাকে রেখে দেব। 1 মিনিট পর দেখবেন শাকটা একদম অল্প হয়ে যাবে। তখন আমরা পরিমাণটা বুঝে যদি নুনটা দিই, তাহলে কিন্তু কখনোই আমাদের তরকারিতে আর নুন বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি কিছু সময় পরে নুন আর হলুদটা দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে দেখবেন আপনাদের সমস্যা যে নুন বেশি হয় এটা আর হবে না। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মুগ ডাল নিয়ে আসি, আর মুগ ডালটাকে রেখে দিলে কিন্তু পোকা ধরে যায়। অন্যান্য ডাল পোকা না হলেও মুগ ডালটা দেখবেন বেশি দিন ঘরে থাকে না, খুব তাড়াতাড়ি এর মধ্যে পোকা ধরে যায়। আর পোকা ধরে গেলে সেই ডালটা কিন্তু আর খাওয়া যায় না, দেখা যায় সেই ডালটা নষ্ট হয়ে যায়, ফুটো ফুটো করে দেয়। তাই কিভাবে আপনারা মুগ ডালটাকে 6 মাস রেখে দিলেও ঘরে পোকা ধরবে না, ভালো থাকবে। এর জন্য দেখুন আমি গ্যাসের ওপর একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমাদের মুগ ডালটাকে কিন্তু কিছু সময়ের জন্য হালকা একটু ভেজে নিতে হবে, একদম লাল লাল করে নয়, যাতে মুগ ডালের কালার চেঞ্জ না হয়। এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি, তাহলে মুগ ডালের কালার চেঞ্জ হবে না। যখন হালকা একটু মিষ্টি গন্ধ বের হবে মুগ ডালের থেকে, তখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আপনারা মুগ ডালটাকে ভালো করে ঠান্ডা করে নিন। তারপর কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা 6 মাস রেখে দিলেও দেখবেন মুগ ডালে কখনোই আর পোকা ধরবে না। আমরা অনেক সময় যখন গ্যাসে কড়াই বসাই, দেখা যায় কড়াইয়ের মধ্যে না প্রচুর পরিমাণে জল থাকে। এই দেখুন এই যে জল, আমরা অনেক সময় কি করি, এই জলটাকে গ্যাসে অন করেই শুকিয়ে নিই। গ্যাসে অন যদি করে শোকাই তাহলে কিন্তু গ্যাস খরচাটাও বেশি হয়। জল সমেত কড়াই যদি আমরা গ্যাসের ওপর বসাই, এতে কিন্তু গ্যাসের খরচাটা বেশি হয়। তাই একটি পরিষ্কার দেখে কাপড় নেবেন। কড়াইটা তো ধুয়েই আমরা বসাই, ধোয়া কড়াইয়ের মধ্যে যে জলটা থাকে সেই জলটা আপনারা কাপড় দিয়ে মুছে নিন। কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন আপনাদের গ্যাসের খরচাটাও কম হবে, খুব তাড়াতাড়ি আপনাদের কড়াই কিন্তু গরম হয়ে যাবে, এক্সট্রা গ্যাস খরচা হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা অনেকেই আছি যারা গুঁড়ো মশলায় তরকারি খেয়ে থাকি, কারণ হয়তো আমাদের সময় থাকে না হাতে, আমরা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েই তরকারি রান্না করি। কিন্তু গুঁড়ো মশলায় তরকারি রান্না করলে অনেক সময় দানা দানা থাকে আর খেতে ভালো লাগে না। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন, গুঁড়ো মশলার তরকারিও ভালো লাগবে। এখানে আমি জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো নিলাম, পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই যে গুঁড়ো মশলাটা আছে না, এই গুঁড়ো মশলাটাকে আমাদের কিছু সময়ের জন্য রেখে দিতে লাগবে। এইভাবে জল ভিজিয়েই আপনারা যদি এটাকে 2-3 মিনিট রেখে দেন, দেখবেন গুঁড়ো মশলার মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে, সেই দানা দানা ভাব থাকবে না। তরকারি রান্না করলে তরকারিটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে টিপস ট্রাই করবেন। এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, দেখুন 1 চামচ পরিমাণ আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা এখানে আমি নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি টুথপেস্ট, সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দেব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে একটু জল। একটু জল দিয়ে টুথপেস্ট আর আটাটাকে আমাদের খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন এরকমভাবে পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিন। এইভাবে একদম পাতলা করে মিশাতেই হবে। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে
মিশ্রণটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, যেটা আমাদের খুবই মুশকিল কাজ সহজ করে নেবে, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে অনেক এই ধরনের বাসন থাকে, স্টিলের, যে বাসনগুলোর গ্লেজ নষ্ট হয়ে গেছে, কিংবা অনেক সময় দেখা যায় আমিষ জাতীয় কোনো খাবার খেলে, ইলিশ মাছ, খাসির মাংস, এর না একটা স্ট্রং গন্ধ থাকে বাসনের মধ্যে, দেখা যায় সেই গন্ধটা থেকে যায়। তাই সেই গন্ধটাও দূর হবে। স্টিলের বাসন যেগুলো পুরনো হয়ে গেছে নতুনের মতো চকচক করবে। এইভাবে আমি এই মিশ্রণটা দিয়েই খুব ভালো করে একটু ডলে নিচ্ছি। এতে কি হবে দেখবেন, আপনাদের বাসন থেকে তো গন্ধ চলেই যাবে, সেই সঙ্গে স্টিলের বাসন নতুনের মতো চকচকে হয়ে যাবে। সবগুলো বাসনই আমি এইভাবে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। তারপর আপনাদের নর্মাল জল দিয়ে বাসনগুলোকে চলুন ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ধোয়ার পর দেখতে পাচ্ছেন বাসনগুলো একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে প্রত্যেকটা বাসন। সেই সঙ্গে কিন্তু যে আমিষ খাবারের একটি গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। পেঁপে আমরা কম বেশি প্রত্যেকেই খাই, বিশেষ করে পাকা পেঁপে। অনেক সময় কি হয়, আমরা এই যে পাকা পেঁপেটা যখন খাই, পেঁপেটা কাটি, পেঁপের যে খোসাটা আছে না, এটাকে আমরা কি করি, ফেলে দিই। সবাই কিন্তু কম বেশি পেঁপের খোসা ফেলে দিই, কারণ পেঁপেটা খাওয়ার পর পেঁপের খোসাটাকে আমরা কোনো কাজেই লাগাই না। কিন্তু এই যে পেঁপের খোসাটা রয়েছে না, পাকা পেঁপে, বিশেষ করে পাকা পেঁপের খোসার মধ্যেও কিন্তু বেশ কিছুটা দেখবেন পেঁপে থেকে যায়। তাই এই পাকা পেঁপের খোসাটাকে আমরা ফেলে না দিয়ে কিন্তু কাজে লাগাতে পারি। কোথায় কি কাজে লাগাবো চলুন তাহলে দেখে নিই। এখানে আমি পুরোটা পেঁপের খোসাই দেখুন সবার প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি একটি কন্টেনারে বা বাটিতে করে ফ্রিজের মধ্যে রেখে দেব, 10-15 দিন ব্যবহার করা যাবে। এটাকে আপনারা কিন্তু ট্যান রিমুভ করতে ব্যবহার করতে পারেন। এই দেখুন, আমাদের হাত অনেক সময় ট্যান পড়ে যায়, মুখে গলায় ট্যান পড়ে যায়, কোনো কিচ্ছু লাগবে না। শুধু নর্মাল এইভাবে পেঁপের খোসাটা নিয়ে আপনারা হালকা করে একটু ডলে নিন। এইভাবে একটু ডলে নিলেই দেখবেন কত সুন্দর একটি গ্লো চলে আসবে। সেই সঙ্গে ট্যান খুব সুন্দরভাবেই কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি হাতে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এটা মুখেও অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে হাতে বা মুখে এইভাবে একটু ডলে নিন, তারপর 1-2 মিনিট আপনারা রেখে দিন, 5-6 মিনিট। তারপর কি করতে হবে, নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে দেখবেন ট্যান রিমুভ হবে, ত্বকে একটা গ্লো চলে আসবে প্রাকৃতিক, কারণ এতে কোনো রকম কেমিক্যাল নেই। তাই ঘরোয়া এই রেমেডি ট্রাই করতে পারেন। আমরা যে প্রত্যেক দিন চাল খাই বন্ধুরা, অনেকেই আমরা আছি অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি, আর অনেকটা পরিমাণ চাল আমাদের ঘরে যদি অনেক দিন থাকে না, এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট পোকা, দেখুন এই যে নড়ছে, এরকম চালের মধ্যে না পোকা হয়ে যায়। চালের মধ্যে পোকা হয়ে গেলে কি হয়, চালটা দেখা যায় যে পোকাগুলো খেয়ে ফাঁকা করে দেয়, ধুতে গিয়ে চালগুলো বেরিয়ে যায়, আর পোকা ধরা চাল খেতে কিন্তু ভালোও লাগে না। তাই আপনারাও যদি অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসেন, এই ছোট্ট টিপসটি ফলো করবেন। চালের মধ্যে আপনারা এইভাবে নিম পাতা আর বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে রেখে দিন। নিম পাতা আর শুকনো লঙ্কা দিয়ে রাখলে দেখবেন আপনাদের চালে কখনোই পোকা ধরবে না। সে 6 মাসও যদি আপনারা ঘরের মধ্যে রেখে দেন, তাও দেখবেন আপনাদের চাল থাকবে ফ্রেশ, এমনকি একেবারেও কোনো রকম নষ্ট হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা যে এই ধরনের কমলালেবুগুলো খাই, অনেক সময় কি করি, বাচ্চাদেরকে আমরা কমলালেবু টিফিনে দিয়ে থাকি। তাই ছোট্ট একটি টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি কমলালেবু নিয়ে নিয়েছি, কমলালেবুর খোসাটাকে এইভাবে দেখুন, আমি যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে শুধু আমাদের কমলালেবুর খোসাটাকেই কিন্তু কাটতে হবে, কমলালেবু নয়। আমি এখানে গোল করে কমলালেবুর খোসাটাকে এইভাবে কেটে নিলাম। তারপর কি করব, ধীরে ধীরে কমলালেবুর থেকে কমলালেবুর খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা পাশ দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে, ঠিক একইভাবে এখানে আমি নিচের মানে ওপরের দিকটা ছাড়িয়ে নেব। ওপরের দিকটার খোসাটাও এইভাবে ছাড়িয়ে নেব। অনেক সময় আমরা বাচ্চাদেরকে স্কুলে যখন কমলালেবু দিয়ে থাকি, দেখা যায় হয়তো সঙ্গে সঙ্গেই তো আর খায় না, 5-6 ঘন্টা পর একেবারে কমলালেবুগুলো খোসা ছাড়িয়ে দিলে কালো হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। তাই বাচ্চাদের একটু এইভাবে যদি দেওয়া যায় ইউনিকভাবে, বা আপনারাও যদি কোথাও নিয়ে যান ঘুরতে, এইভাবে নিয়ে গেলে দেখবেন কমলালেবুগুলো কালো হবে না, ফ্রেশ থাকবে, এমনকি যখন খুশি তখন আপনারা খেয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা টিফিন কারিতে ভরে খুব সহজেই কিন্তু নিয়ে যেতে পারবেন। ভালো লাগলে এই ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আশা করছি কোনো না কোনো টিপস হয়তো আপনাদের কাজে আসতেও পারে।
এখানে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই। আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াই থাকে, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হাতের কাছে তাওয়া থাকে না, কিন্তু কড়াইতেও আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, কড়াইতেও কিন্তু পারফেক্ট রুটি তৈরি করে নেওয়া যায় তাওয়া ছাড়াই। এখানে দেখুন আমি কড়াইয়ের মুখটাকে ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াকে যেরকম গরম করে নিই ঠিক সেরকমভাবেই রুটিটা দিয়ে দিলাম। তাওয়াতে দিয়েও যেরকমভাবে আমরা ওলট পালট করে নিতে থাকি, এখানেও আমাদের রুটিটাকে ঠিক একইভাবে ওলট পালট করে নিতে হবে। এই যে এইভাবে দেখুন আমরা ওলট পালট করে নিলে রুটিতে মানে তাওয়াতে যেরকমভাবে রুটিটা তাওয়ানো হয়ে যায় ঠিক সেরকমই হবে। আপনারা চাইলে সেঁকে নিতে পারেন, কিংবা আপনারা যদি চান যে সেঁকবেন না তাহলে কোনো কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে হালকা করে চেপে চেপে ধরলে খুব সুন্দরভাবে আপনাদের তাওয়া ছাড়াই রুটি তৈরি হয়ে যাবে। আর এইভাবে রুটিগুলোও কিন্তু পারফেক্ট আপনারা তাওয়া ছাড়াই রুটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ময়দা। অনেক সময় আমাদের হাত কেটে যায়, আমরা ডাইরেক্ট আটাতে হাত দিয়ে ময়দা মাখতে পারি না। তা আমাদের বাড়িতে যে আলু চুলনি আর থাকে না, পিলার বলে, এই পিলারের সাহায্যে খুব সহজেই আমরা ময়দা কিংবা আটা মেখে নিতে পারি, হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে গোল গোল ঘোরালেই খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে যাবে। আর এইভাবে ময়দা মাখলে আরও একটি সুবিধা, আমাদের বাসন বা পাত্রের গায়ে কিন্তু একটু ময়দা লেগে থাকবে না। কারণ এই যে পিলারগুলো হয় না, পিলারের সাইডটা দেখবেন কাটা কাটা মতো থাকে। আর এই কাটার কারণেই এই সুবিধাটা হয় যে পাত্রেতে আমরা আটাটা মাখবো, সেই পাত্রটা একেবারে আটাও মাখা হয়ে যায় আর পাত্রটাও কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায়। দেখুন এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে এখানে আমার আটাটাও মাখা হয়ে গেল আর পাত্রতেও কিন্তু দেখুন নাম মাত্রই লেগে আছে বলতে হয়। এইভাবে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন, হাত না লাগিয়েই খুব সুন্দরভাবে আপনারা আটা কিংবা ময়দা মেখে নিতে পারবেন। এখানে আমার পুরোটাই আটা দেখুন মাখা হয়ে গেল। আর দেখুন কতটা সুন্দর নরমভাবেই মাখা হয়েছে। এবার কিন্তু হালকা একটু হাত দিয়ে ডলে নিলেই রুটি তৈরি করার জন্য পুরোপুরি রেডি। আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাসে রান্না করে থাকি। গ্যাস সিলিন্ডারে কখনো পিলারের ব্যবহার করেছেন? আমাদের প্রত্যেক মাসেই যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আমাদের নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে। অনেক সময় দেখা যায় আমার বয়স্ক মারা রয়েছেন, আর বয়স্ক মাদের জন্য গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেক সময় খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই কোনো রকম শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়বে না, দড়ি ধরে টানাটানি করার দরকার নেই। খুব সহজেই আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপটিকে খুলে নিতে পারবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পিলার। গ্যাস সিলিন্ডারের ক্যাপের যে সামনায় একটা আংটা থাকে সামনের দিকটায়, সেই আংটার মধ্যে এইভাবে পিলারটাকে আপনারা ধরে নিন। পিলারটাকে এইভাবে ঢুকিয়ে নিলে এই দেখুন ঢেলা হয়ে গেছে। দড়ি ধরে টানতে হবে না, শুধু ওপর দেখে হালকা করে একটু এইভাবে টান দিন। দেখুন কত সহজেই আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপটাকে খুলে নিতে পারলাম। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই কোনো রকম শক্তি প্রেশার ছাড়াই গ্যাস সিলিন্ডারের ক্যাপ খুলে নিতে পারবেন। এখানে দেখুন আমি একটি ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি। আর কি করব, এবার আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এইভাবে একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছে হাতের সাহায্যে। আর একটি বাটিও নিয়ে নিয়েছি, বাটির তলাটা প্লেন সেরকম বাটিতেও তেল লাগিয়ে নিলাম। এখানে আমি লুচি বেলার জন্য লুচির লেচি নিয়ে নিয়েছি, সামান্য তেল লাগিয়ে নিয়েছি। একসঙ্গে আপনারা চাইলে এখানে 3-4টে লুচিও বেলে নিতে পারেন, কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। আমি দুটো দেখাচ্ছি। বাটিটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিতে হবে। দেখুন এইভাবে হালকা করে চাপ দিলেই কত সুন্দরভাবে এখানে আমরা লুচি কিন্তু বেলে নিতে পারবো। আর যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম তাই কিন্তু আমরা খুব সহজেই এখানে লুচিটা ছাড়িয়ে নিতে পারবো। এই দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু আমাদের একটি লুচির থেকে আরও একটি লুচি ছাড়ানো হয়ে যায়। আর এইভাবে আপনারা চাইলে 5-6টা লুচি বেলন চাকি ছাড়াই একসঙ্গে বেলে নিতে পারবেন। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। যখন হাতের কাছে থাকবে না বেলন চাকি তখন ট্রাই করতে পারেন।